আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার চলে এসেছে। বন্ধুরা, এর আগে টিজার নিয়ে কথা বলছিলাম, সেখানে গল্পের থিম সম্পর্কে কিছুটা আমরা ধারণা পেয়েছিলাম। আমরা জানি যে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে হতে যাচ্ছে। তো যাই হোক, সত্য ঘটনা অবলম্বনে হইলেও এখানে অনেক কিছু চেঞ্জ তো থাকবেই। নামটাম সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা পশ্চিমবঙ্গের একটা ঘটনা অবলম্বনে। তো পশ্চিমবঙ্গের তৎকালীন সময়ের সরকার দল যারা ক্রিমিনালদেরকে সাপোর্ট করছিল আর পুলিশদের থেকে প্রোটেকশন নিচ্ছিল, তো সেই ব্যাপারটা কিন্তু শুরুতেই ডায়লগের মাধ্যমে ট্রেলারে একদম স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো যে বহুদিন পর এই ধরনের নোংরা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা খোলামেলা গল্প আসতে যাচ্ছে। খোলামেলা বলতেছে এই কারণে যে ওয়েব সিরিজ যখন নির্মাণ হয়, ওয়েব সিরিজগুলোতে এই ব্যাপারটা থাকে, ব্যাপারটা থাকে। যাই হোক, এই ওয়েব সিরিজে আমরা জিতকে দেখতে পাচ্ছি। জিত নতুনভাবে ফিরে এসেছে। এইটা বোঝা যাচ্ছে যে জিত এখানে একজন অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছে। একদমই সে যে ধরনের কমার্শিয়াল মুভি করে থাকে, সেখানে তার যে রোলটা সে প্লে করে সচরাচর যেটা আমরা দেখে আসতেছি, সেখান থেকে অনেকটাই বের হয়ে এসেছে, যেটা এই মুহূর্তে খুব দরকার ছিল তার ক্যারিয়ারের জন্য। পাশাপাশি প্রসেনজিতের সাথে তার এই যে যুক্ত হওয়া, একসাথে একটা ওয়েব সিরিজে আসা, সেটাও কিন্তু দুর্দান্ত লাগছে। এই ব্যাপারটা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির যারা আছে, তারা এতদিনও ঘটাইতে পারলো না। এইটা তাদের ব্যর্থতা, যেটা নেটফ্লিক্স, যেটা জিৎ, প্রসেনজিৎ তারা নিজেদের উদ্যোগে করে দেখাইতেছে। নিজেদের উদ্যোগ বলতেছে এই কারণে যে তারা যদি আসলে গল্পটা চুজ না করতো, তারা যদি সম্মতি না দিত যে হ্যাঁ আমরা একসাথে এক স্ক্রিনে আসবো এইভাবে, তাহলে তো ব্যাপারটা ঘটতো না। তো সেই জায়গা থেকে আর কি নিশ্চয়ই তারা ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিয়ে চেষ্টা করেছে। এই কারণেই এইটা এই পর্যন্ত এসেছে। নেটফ্লিক্সের মতন একটা প্ল্যাটফর্ম থেকে বাংলা একটা কন্টেন্ট, সেটা আসলে অনেক বড় কিছু। কারণ তাদের কন্টেন্টগুলোর ভ্যালু থাকে অন্যরকম, তাদের কন্টেন্টগুলোর বাজেট থাকে অন্যরকম, তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে একটা বাংলা সিনেমা, বাংলা গল্প, বাংলা ওয়েব সিরিজ, সেটা যেটাই হোক, সেটা বাংলা ভাষাভাষীদের জন্যই আসলে গর্বের বিষয়। তো এবার দেখার বিষয় হচ্ছে যে এই ট্রেলারে আমাদের কি ভালো লাগলো আর কি ভালো লাগলো না, ব্যক্তিগত মতামত থেকে সেটাই বলার চেষ্টা করব। ট্রেলারের শুরুতেই আমরা একটা ডায়লগের মাধ্যমে সম্পূর্ণ ওয়েব সিরিজটার গল্পের যে মেইন থিম, সেটা সম্পর্কে একটা হিন্টস পাই। ডায়লগটা হচ্ছে, পুলিশ প্রোটেকশন দেয় সরকার দলকে আর সরকার দল প্রোটেকশন দেয় ক্রিমিনালদেরকে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সম্পূর্ণ ওয়েব সিরিজের মধ্যে আমরা চারটা ভাগ দেখতে পারবো। এক ভাগে থাকবে পুলিশ, এক ভাগে থাকবে ক্রিমিনাল, এক ভাগে থাকবে যারা সরকার দলীয় জোট, আরেক ভাগে থাকবে বিরোধী দলীয় জোট, আরেক ভাগরে বাদ দিয়ে দিলাম না, মানে ওই যে জনগণের কথা বলতেছি আর কি। যাই হোক, জনগণকে তো এই তিনটা ভাগ, পুলিশ বলি, ক্রিমিনাল বলি আর রাজনীতিবিদ বলি, এরা তো দুধভাত মনে করে। ট্রেলারের শুরুতেই আমরা ব্যাক ভয়েসের মাধ্যমে শুনতে পাচ্ছি যে শহরে আতঙ্ক ছড়িয়ে গেছে। আতঙ্কটা কে ছড়াইছে, কার নামে ছড়াইছে? শঙ্কর বড়ুয়ার নামে। এই শঙ্কর বড়ুয়ার ক্যারেক্টারটা বাস্তবেই ছিল, কিন্তু শঙ্কর বড়ুয়া নামটা কাল্পনিক একটা নাম, অরিজিনাল নাম এখানে ব্যবহার করা হয় নাই। তো বন্ধুরা, এই শঙ্কর বড়ুয়াটাকে, এই শঙ্কর বড়ুয়া হচ্ছে সেই ক্রিমিনাল, যে ক্রিমিনালকে ওই ডায়লগের মধ্যে যেটা বলা হলো যে সরকার প্রোটেকশন দেয়। এবার এই ক্রিমিনালেরা যখন একটা শহরের মধ্যে, একটা গোটা দেশের মধ্যে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে, সেটা যখন অতিমাত্রায় বেড়ে যায়, তখন কিন্তু উক্ত ওই শহরটা এবং গোটার রাজ্য একটা অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়। সেটাকে ট্যাকল করার দায়িত্ব কার? প্রশাসনের। সেই প্রশাসন সরকার দলের প্রোটেকশন দেয়, তখন সেই প্রশাসনের সাথে ক্রিমিনালের একটা ভার্সেস হয়। আর ভার্সেসটা যখন প্রশাসন ভার্সেস ক্রিমিনাল হয়, তখন অটোমেটিক্যালি প্রশাসনের সাথে সরকার দলের ভার্সেস হয়ে যায়। তবে প্রশাসনের মধ্যে সবাই তো আর সৎ না, সৎ যারা থাকে ব্যাপারটা তাদের উপর দিয়ে যায়। এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখানে পুলিশ প্রশাসনের মধ্যে পরমব্রত যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার সাথে খারাপ কিছু একটা হয়ে যাবে, কারণ সে চাইবে যে এই যে ক্রিমিনালস যারা ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে বা করছে, তাদের বিরুদ্ধে গিয়ে কিছু একটা করা। কিন্তু সেইটা করতে গিয়ে তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে। ইভেন আমরা এই ট্রেলারে সেটা একদম স্পষ্টই দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে তার লাশ নিয়ে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভবত এটা তারই লাশ যদি ভুল না করে থাকি। তো এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে একজন সৎ পুলিশ অফিসারের মৃত্যু হয় এরকম নির্মম ভাবে, সেটাকে চাপিয়ে রাখার মতো তখন কিন্তু আর পরিস্থিতি থাকে না। তখন কিন্তু যেই দল ক্ষমতায় থাকে সেই দলের উপরও চাপ আসে। সেই দলের উপরে চাপটা কোত্থেকে আসে? বিরোধী দল থেকে। সেখানে বিরোধী দল থাকে, সেখানে জনগণ থাকে। তখন রুলিং পার্টি অর্থাৎ ক্ষমতাধর দলের একটা দায় হয়ে যায় ক্রিমিনালদেরকে সাপোর্ট দেয়া, ক্রিমিনালদেরকে যেন পুলিশ প্রশাসন না ধরতে পারে, ধরাছোঁয়ার বাইরে যেন তারা থাকে, সেটা একটা দায় হয়ে যায়। অপরদিকে জনগণকে বুঝ দেওয়ার জন্য, দেশের পরিস্থিতি কন্ট্রোল রাখার জন্য নাটকও কম করতে হয় না। তো বন্ধুরা, সেই ব্যাপারগুলো, সেই ডার্ক সাইডগুলো কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে দারুণভাবে উঠে এসেছে বলে মনে হচ্ছে ট্রেলার দেখে। এখানে আমরা পরমব্রতের পরে জিতকে দেখতে পাই। জিতের সাথে পরমব্রতকে কোনো সিনে দেখা যায়নি। তার মানে এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে পরমব্রতের সাথে এই ঘটনা ঘটার পরে পরিস্থিতি যখন একদমই বেগতিক, তখন রুলিং পার্টি পরিস্থিতি কন্ট্রোল করার জন্য স্বইচ্ছায় এই জিতের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে বদলি করে তাদের এই শহরে নিয়ে এসেছে। তারা চাচ্ছে যে ব্যাপারটাকে কোনো মতে জনগণের চোখে ধুলো দিয়ে ম্যানেজ ট্যানেজ করে ফেলার জন্য। কিন্তু আসলে কি তাই হবে?
না, ওই যে বললাম প্রশাসনে কিছু কিছু সৎ মানুষ থাকে। এখানে অর্জুন মিত্র পরমব্রতের পরিবর্তে ওই শহরটাতে আসার পরে সে আসলে আস্তে আস্তে ভেতরে ঢুকতে ঢুকতে বুঝতে পারে আসল কালপিট তো এরাই যারা আমাকে এখানে এনেছে। তখন সে কিন্তু নিজের দায়িত্বের জায়গা থেকে সৎ একজন পুলিশ অফিসার হিসেবে তার দায়িত্ব পালন করতে থাকে এবং সে ধীরে ধীরে ওই পলিটিক্যাল পার্টি অর্থাৎ রুলিং পার্টির গলার কাটা হয়ে দাঁড়ায়। বন্ধুরা, একদম স্পষ্ট সবকিছুই কেমন যেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ট্রেলারটা দেখার পরে। ট্রেলার দেখে আমার কাছে কেন জানি মনে হইতেছে আমি সম্পূর্ণ ওয়েব সিরিজটাই দেখে ফেললাম। যদিও আরো অনেক কিছু আছে ভেতরে, মানে কিভাবে কি হয় শেষ পর্যন্ত আসলে সফল হতে পারে কিনা এই জিতের এই ক্যারেক্টারটা, সন্ত্রাসীদের বিরুদ্ধে সে কতদূর কি করতে পারে এবং তাকে কি কি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, কিভাবে শেষ পর্যন্ত এটার সমাধানটা হয়। আর অনেক অনেক ইন্টারেস্টিং টার্ন অ্যান্ড টুইস্টে ভরপুর এই গল্পের ওয়েব সিরিজটা দেখতে তো অবশ্যই হবে, সেই আগ্রহটা তো অবশ্যই ট্রেলার দেখার পরে বেড়েই যাচ্ছে। তবে তারপরেও আমার কাছে মনে হয় যে আরেকটু হাইড রেখে আরেকটু আকর্ষণীয় করে টান টান উত্তেজনা সৃষ্টি করে কিন্তু ট্রেলারটা কাট করা যেত। তবে হ্যাঁ, যেহেতু সত্য ঘটনা অবলম্বনে এটা করা হচ্ছে এবং দর্শক এটা বুঝতেও পারতেছে যে কোন জায়গা থেকে এই সত্য ঘটনাটা আসলে পিক করা হয়েছে, সো তারা কিছু কিছু বিষয় আসলে ইচ্ছা করে রিভিল করছে। তো এবার একটু পারফরমেন্সের ব্যাপারে কথা বলি। জিতকে এখানে দারুণ লাগতেছে। জিতের ব্যাপারটাই প্রথমে টানলাম কারণ মুখ্য কেন্দ্রীয় চরিত্রে কিন্তু সেই আসলে অভিনয় করতেছে। এখানে আরও যত ক্যারেক্টার আছে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু পুরো গল্পে জিতকে সর্বক্ষণ দেখা যাবে যখন থেকে সে ইন করবে তারপর থেকে। জিতকে আমরা যেই ধরনের মাস কমার্শিয়াল মুভিতে যেই ধরনের ক্যারেক্টারে যেইভাবে আসলে দেখি, এইখানে কিন্তু কিছুটা ভিন্নভাবে দেখতে যাচ্ছি। আর এরকম একটা গল্পে এইভাবে দর্শকদের সামনে আসা জিতের জন্য, এটা ক্যারিয়ারের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। জিতকে আমরা সচরাচর মাস এন্টারটেইনিং ধরনের সিনেমায় দেখে থাকি। সেই সমস্ত সিনেমায় জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা নিয়ে বিগত কয়েক বছর ধরে জিতের ফ্যান বলি আর সাধারণ দর্শক বলি সবাই কিন্তু কিছুটা হলেও হতাশ হয়েছে। জিত নিজেও আমার মনে হয় যে এই ধরনের একটা গল্পে কাজ করার জন্য সুযোগ খুঁজতেছিল যে আসলে কবে করা যায়। তো সেই জায়গা থেকে খাকি একটা পারফেক্ট প্রজেক্ট আমি বলবো যে জিতের জন্য। জিতের চেহারার মধ্যেই একটা গম্ভীর গম্ভীর ভাব কিন্তু একদম ফুটে উঠেছে। এই খাকি দিয়েই জিতের একটা দারুণ কামব্যাক হতে পারে। এই যে কামব্যাক শব্দটা অনেকেই পছন্দ করে না, অনেকে এখন বলবে যে ভাই তুমি জিতের হেটার্স। না, আমি হেটার্স না, সত্য এটাই যে জিতের মধ্যে একটা একঘেয়েমি চলে আসছিল। এখন পরপর সেটা যদি 2, 3, 4, 5 বছর হয়ে যায় সেটাকে তো ভাই আমি এখন তো নতুন করে ভাই কামব্যাকই বলতে হবে। কামব্যাক বলা ছাড়া তো উপায় দেখতেছি না। সেখানে যদি কামব্যাক বলি তাহলে হেটার্স হইলাম কিভাবে? হেটার্স হওয়ার কোনো জায়গা নাই। অবশ্যই জিতের জন্য এইটা একটা কামব্যাক। তারপরেও এত সিওরিটি গ্যারান্টি দিয়ে আমি বলতাম না যে কামব্যাক হবেই হবে বা হতে যাচ্ছে। বলতেছি এই কারণে যে ট্রেলার এবং টিজারের মধ্যে জিতের যে অভিনয় এক্সপ্রেশন যেরকমটা আমি দেখলাম যথেষ্ট ভালো লাগছে, খুব ন্যাচারাল লাগছে। সত্যি মনে হয়েছে যে না, এই তো এই ধরনের কন্টেন্টের যে চাহিদা, যে একজন অভিনেতা মেথড অভিনয়টা লাগবে, সেই অভিনেতা জিত কিন্তু এখানে হাজির হয়েছে। তো এই ব্যাপারটা আমার মনে হয় যে সবাই খুব উপভোগ করবে। আমি খুব ওয়েট করতেছি যে আসলে কবে 20 তারিখে মেবি 20 মার্চে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করবে, দেখার জন্য ওয়েট করতেছি। শুধু জিত না, জিতের কথা শুধু বললে এটা আসলে ভুল হবে। এইখানে আরও যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টার, শাশ্বত চ্যাটার্জি বিশেষ করে আমি একজনকে দেখে খুব খুশি হয়েছি, শুভাশিস মুখার্জি, যাকে কলকাতার বাংলা সিনেমাতে খুব ছোট ছোট রোলে কমেডি ক্যারেক্টারে আমরা অনেক দেখেছি, কিন্তু এখানে এসে তার একটা ভিন্ন চিত্র, তার একটা ভিন্ন চরিত্র আমরা দেখতে পাচ্ছি। কলকাতার বাংলা সিনেমা আমি যতদিন যাবত দেখি, এই প্রথম আমি এই শুভাশিস মুখার্জিকে এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করতে দেখতেছি। ইতিপূর্বে আমি তাকে ওই কমেডি ক্যারেক্টার, ছোট ছোট রোল, বাড়ির চাকর, তারপর অথবা নায়কের সাথে থাকে চেলাপালা, এই টাইপের ক্যারেক্টার দেখে এসেছি। কিন্তু তার অভিনয় দেখে বছরের পর বছর আমি এটা রিয়েলাইজ করেছি অনেক আগেই যে তিনি খুব ভালো একজন অভিনয় শিল্পী। তাকে দিয়ে ইচ্ছা করলে এই ধরনের বড় বড় ক্যারেক্টারও করানো সম্ভব। কলকাতার বাংলা সিনেমা বলি আর আমাদের বাংলাদেশি বাংলা সিনেমা বলি, তারা আসলে প্রতিভার মূল্যায়ন ঠিক মতো করতে জানে না। এখানকার ডিরেক্টর আর প্রযোজকদের সমস্যা এটা। অবশেষে নেটফ্লিক্সের মতো একটা বড় ধরনের প্ল্যাটফর্ম, তারা কিন্তু ঠিকই প্রতিভার মূল্যায়নটা করছে। এছাড়া শাশ্বত চ্যাটার্জির মূল্যায়নটাও কিন্তু বাংলা সিনেমায়, কলকাতার বাংলা কন্টেন্টে খুব একটা হতে দেখি নাই এর আগে। তামিল, তেলুগু, মালায়ালাম, ইন্ডিয়ান যত সিনেমা আছে সেগুলোতে কাঁপায় বেড়াইতেছে, কিছুটা যিশু সেনগুপ্তের মতো। সো খাকিতে তাকে দেখে ভালো লাগলো। তার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নাই, ভালো করবে। শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটাই হচ্ছে শঙ্কর বড়ুয়া। বাট আমার যেটা মনে হয়, ট্রেলার দেখে যেটা বুঝলাম, শঙ্কর বড়ুয়ার নামটা শুধু ইউজ করা হবে। অলকাঠি নাড়বে প্রসেনজিৎ, অলকাঠি নাড়বে আরো ওই শঙ্কর বড়ুয়ার যে ডান হাত বা হাত আছে এরা। শঙ্কর বড়ুয়াকে মেবি মেরে টেরে দেওয়া হবে, অথবা একটা সময় পরে গিয়ে এটা হইতে পারে, তার আগ পর্যন্ত শঙ্কর বড়ুয়ার একটা দারুণ দাপট দেখানো হইতে পারে। এখানে আমরা জিতের পাশাপাশি প্রসেনজিৎকে দেখলাম। প্রসেনজিতের অভিনয় নিয়ে নতুন করে আমার মনে হয় যে কিছু বলার নাই, দারুণ একজন অভিনেতা। তো প্রসেনজিতের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা খুবই শান্তশিষ্ট ভাবের একটা ক্যারেক্টার, কিন্তু আসলে ভিতরে অনেক প্যাচ, কারণ সে একজন রাজনীতিবিদ, আর রাজনীতিবিদের কাজই হচ্ছে এটা ঠান্ডা মাথায় কিল করা। দেখেই বোঝা যাচ্ছে তার কোনো লাউড অ্যাক্টিং এখানে থাকবে না। সম্পূর্ণ ওয়েব সিরিজে খুব ক্লাম অ্যান্ড কোয়াইট
বাট খুবই ডেঞ্জারাস একটা ক্যারেক্টার সে প্লে করবে, যেই ক্যারেক্টারটা এই যে জিতের ক্যারেক্টারটা এইটাকে নিয়ে আসবে, আবার এইটাকে ওই শহরটা থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু আমরা ট্রেলারে পেয়েছি। তার মানে টোটাল ওয়েব সিরিজটাতে যুদ্ধটা হবে জিত এবং প্রসেনজিতের মধ্যেই। সম্পূর্ণ ট্রেলার জুড়ে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয় থেকে শুরু করে এইটা ট্রেলার কাট, সাউন্ড ডিজাইন, এডিটিং, কালার গ্রেডিং সবই ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে, দুর্দান্ত, পজিটিভই। বাট নেটফ্লিক্সের একটা কন্টেন্ট হিসেবে যদি বিচার করি তাহলে বলবো যে আরও বেশি এক্সপেকটেশন ছিল, আরও ভালো হইতে পারতো, আরেকটু চকচকে, আরেকটু জাঁকজমক হইতে পারতো। তবে হ্যাঁ, লাইটের কাজ বা অনেক ক্রিয়েটিভ শট আমরা কেন দেখতে পারি নাই, আমার যেটা মনে হয় যে তারা খুব র রাখার চেষ্টা করেছে, মেকার্সরা চেষ্টা করেছে। এটা যেহেতু সত্য ঘটনা অবলম্বনে একটা ওয়েব সিরিজ হতে যাচ্ছে, সো এখানে তারা আউট অফ দ্য বক্স চিন্তা করার থেকে প্রথমে মাথায় রেখেছে যে কিভাবে দেখালে খুব রিয়ালিস্টিক লাগবে। এইটা না যে সিনেমেটিক ওয়েতে একদম এমনভাবে দেখাইতে হবে যেটা খুবই ইউনিক, এইটা তার চেষ্টা করছে বলে আমার মনে হয় নাই। তো বন্ধুরা, তোমাদের ট্রেলার দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা কমেন্টে জানাও।